Dear students, good morning. Hope you are all of safe and sound at home by the grace of God. সবাই ভালো আছো নিশ্চয়ই। তবে একটু কথা আমি আগে ক্লাস শুরু করার আগে বলে নিচ্ছি আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদেরকে, কারণ তাদেরকে আমি আমার এটা দুর্ভাগ্য, তাদেরকে আমি খুব কম সময় পেয়েছি। তারপরেও বলছি, যা কিছু হয় তার কিছুর পেছনে কিছু না কিছু হয়তো নিশ্চয়ই ভালো আছে। সৃষ্টিকর্তা আমাদেরকে অবশ্যই এই অবস্থা থেকে সেভ করে নিবে। তাই আমাদের উচিত এই সময়টায় তার কাছে বেশি বেশি প্রার্থনা করা। আমরা যদি কোনো ভুল করে থাকি সেখান থেকে মুক্ত হওয়ার জন্য তার কাছে প্রেয়ার করতে হবে। এখন তোমাদের যেহেতু পরীক্ষার এই যে আমরা অনেকেই ফোন করে বলতেছিলাম যে কেন আমরা এখনো অনলাইন ক্লাস শুরু করছি না, তো এর পিছনে কিছু কারণ আছে। যে যেমন ধরো অনেকেই হয়তো বা মোবাইল কেনার জন্য তোমরা প্রেশার ক্রিয়েট করতে পারো যে আমাদের স্কুলে তো অনলাইন ক্লাস শুরু হয়েছে, এখন বাবু আপু আমাকে মোবাইল কিনে দিতে হবে। সেটার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এই প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম হচ্ছে না, এটা হচ্ছে রেকর্ডেড প্রোগ্রাম। সেই জন্য বাবা যখন বাসায় আসবে তখন তোমরা সময় সুযোগ করে ক্লাসগুলো দেখবে। এই জন্য কাউকে মোবাইল কেনার জন্য প্রেশার ক্রিয়েট করা যাবে না। আচ্ছা, এখন আমরা পড়া শুরু করছি। আমি এই কথাগুলো ক্লাসে অনেকবার বলে ফেলছি যে এই যে আমি তো তোমাদের গ্রামার পড়াই, ইংলিশটাকে আমরা কখনো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ সায়েন্সে যদি তুমি অঙ্ক না পারো, বিজ্ঞান না পারো, তুমি সায়েন্সে অ্যাভয়েড করতে পারবে একটা সময় দিয়ে, কিন্তু ইংরেজিকে অ্যাভয়েড করা যাবে না। আর এই ইংরেজির ফাউন্ডেশনটা তুমি যদি ঠিক রাখতে চাও তাহলে এই ক্লাস 6 এটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন। কারণ প্রাইমারি স্কুল পর্যন্ত ক্লাস 5 পর্যন্ত তুমি সেরকম কোনো গ্রামার কিন্তু শিখে আসোনি। এই জন্য আমরা প্রথম থেকে গ্রামার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, যেন তোমাদের ফাউন্ডেশনটা ঠিক হয়। আর শুধুমাত্র শিক্ষা জীবন আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফটার জন্য এই যে ইংরেজি প্রয়োজন তা কিন্তু না। এরপরে তুমি যখন যে কোনো ইন্টারভিউ পরীক্ষা দিতে যাবা তখন এই গ্রামারগুলোই তোমাকে কাজে লাগবে। এগুলা দিয়েই তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানে তোমার গন্তব্যে পৌঁছে যেতে হবে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, এই গ্রামার ক্লাসগুলো অবশ্যই ফলো করবা। যেহেতু তোমরা বিদ্যালয়ে আসতে পারছো না, হয়তো মনে হবে যে আমি ক্লাসে যেভাবে ম্যাডাম থেকে শিখতে পারতাম এখন পারছি না, তারপরেও ঠিক আছে, 100% থেকে তো 90% তো ভালো। সেই জন্য তোমরা রেগুলার এই ক্লাসগুলো ফলো করবা। আর আরেকটা কথা আগেই বলতে চাই যে তোমরা হচ্ছে আমাদের কি জাতির ভবিষ্যৎ। দেখো, এখন বাংলাদেশে কিন্তু সব কিছু ভুলে গিয়েছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত। তার এখানেই বোঝা যায় যে আমরা তোমাদেরকে বা গভর্নমেন্ট তোমাদের কত গুরুত্ব দেয়। গুরুত্ব কেন দিচ্ছে? কারণ আজকের যারা শিক্ষার্থী তারাই আমাদের দেশের ভবিষ্যৎ, তারা যেন সুস্থ থাকে। সেই জন্য সুস্থ থাকার জন্য শুধু বাসায় বসে থাকলে হবে না। এই যে স্বাস্থ্যবিধি, এই ভাইরাস থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য যতদিন ভ্যাকসিন না আসে ততদিন আমাদেরকে ওই যে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো করে যেতে হবে। শুধু নিজেরা না, বাসায় যারা আছে তাদের প্রতিও তোমাদের কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর হচ্ছে আমার মনে হয় শুধু এই যে হেলথ রুলসগুলো এখন আমরা যেগুলো মেনটেন করছি সেগুলো শুধুমাত্র করোনার জন্য না, যে কোনো ভাইরাস থেকে বাঁচার জন্যই আসলে আমাদের এগুলো ব্যবহার এগুলা অভ্যাস করা উচিত, যেগুলো আমরা বাঙালিরা করি না। তো এই জন্য আমাদের এই ফাঁকে এই করোনা ভাইরাসের ভয় অন্তত পক্ষে আমাদের কি হবে, এগুলো আমাদের একটা হ্যাবিচুয়াল হ্যাবিটে যেন পরিণত হয়। তোমরা সেই প্র্যাকটিসটা এর মধ্যে করে ফেলো। আর এরপরে আজকে আর বেশি কথা বলছি না, আবার দেখা হবে, আবার কথা বলবো। এখন আমি ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের যেহেতু অনেকটা লম্বা সময় চলে গেছে, তারপর অনিশ্চিত হয়ে গেছে স্কুল কবে খুলবে, এই জন্য তোমরা বাসায় বসে এখন বার্ষিক পরীক্ষার সিলেবাসটা ফলো করবে। পরীক্ষা হবে না হবে না সেটা গুরুত্বপূর্ণ না। আমাদের শিক্ষাটা, আমাদের এই যে আমরা যেন কোথাও যেন আমাদের ল্যাপসেস থেকে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এই জন্য তোমরা পড়াশোনা করো, কবে পরীক্ষা হবে এটা মাথায় রাখার দরকার নেই। শুধুমাত্র পড়াশোনা করবে সেটাও বলছি না, এর মাঝে মাঝে যে কাজগুলো আছে সৃজনশীল, যে এইসব ক্রিয়েটিভ ভালো ভালো কাজ, কবিতা লিখো, গান লিখো। আমি জানি আমার বাচ্চাদের অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, সেগুলো বিকাশ করার সুযোগ পেয়েছো। স্কুলে এসে সারাদিন বসে থাকলে সেটা সুযোগ পাও না, ওইটা করো। সাথে সাথে একটু পড়াশোনা করতে হবে। তো আমরা দেখো তোমাদের সিলেবাসে এখন ফাইনালে আছে অ্যাডজেক্টিভ, ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু হাফ ইয়ারের সময় ক্লাস করে ফেলছি, পার্টস অফ স্পিচ পড়েছিলাম। পার্টস অফ স্পিচ হচ্ছে কি 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি যখন ক্লাস করেছি তখন তোমাদেরকে
তোমরা এটা শিখে গিয়েছিলে যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই দুইটার মধ্যে একটা পার্থক্য। অ্যাডজেক্টিভ মানে আমরা বুঝি কি কোনো কিছুর দোষ গুণ, কোনো কিছুর বললে হবে না, সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা। মনে আছে তোমাদেরকে শিখিয়েছিলাম না যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে, যেখানেই বুঝতে আমাদের সমস্যা হয়। সেটা আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, হয়তো ভুলে গেছো। এই দেখো বোর্ডে দুটো সেন্টেন্স লেখা আছে, করিম ইজ এ গুড বয়। আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পার্থক্যটা, ডিফারেন্সটা আরেকবার রিমাইন্ড করে নিচ্ছি। সেটা দেখো, বোর্ডে দুটো সেন্টেন্স লিখেছি, করিম ইজ এ গুড বয়, হিজ হ্যান্ডরাইটিং ইজ গুড। খেয়াল করেছো দুই জায়গায় কিন্তু কি আছে, গুড, এখানেও গুড, এখানেও গুড। তাহলে গুড অর্থ কি? গুডের বাংলা হচ্ছে ভালো, কিন্তু দুইটাই কি আসলে কি অ্যাডজেক্টিভ? আমরা তো জানি যে দোষ গুণ বুঝাইলে, তোমরা অনেক সময় যদি জিজ্ঞেস করি অ্যাডজেক্টিভ কি, বলে দাও যে দোষ গুণ অবস্থা সংখ্যা। আসলে যে তা না সেটা বলেছিলাম, মনে আছে কি? এই দেখো এখানে আমি বলছি করিম ইজ এ গুড বয়, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? আর এই গুডটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে বুঝবে মনে আছে? ওই যে বলেছি নাউন প্রোনাউনের দোষ গুণ যদি বোঝায়, এখানে বলেছি করিম ইজ এ গুড বয়, করিম একজন ভালো ছেলে, মানে এখানে আমি নাউনের কি বলেছি, গুণ বলেছি, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ওখানে বলেছি হিজ হ্যান্ডরাইটিং ইজ গুড, তার হাতের লেখা ভালো। এই হ্যান্ডরাইটিংটা কি? ভার্ব। হ্যান্ডরাইটিং হচ্ছে ভার্ব, হাতের লেখা। তাহলে পার্থক্যটা বোঝার চেষ্টা করো, যে যদি নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায় সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি তোমার ভার্বের দোষ গুণ যেখানে বোঝায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আবার বলছি যে নাউন প্রোনাউনের দোষ গুণ একই ওয়ার্ড একই, তোমাকে খেয়াল করতে হবে কাকে কোয়ালিফাই করছে, কাকে মডিফাই করছে। যদি নাউন প্রোনাউনকে মডিফাই করে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বকে মডিফাই করে সেটা হবে অ্যাডভার্ব। আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল নাম্বার হয় না। যেমন আমি লিখছি গুড, গুড একটা অ্যাডজেক্টিভ। এখন এই গুডকে যদি আমি এখানে গুডের সাথে এস যোগ করি, সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, থাকে কি? তখন সেটা কি হয়ে যায়? নাউন। এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে গুড মানে ভালো, আর এই গুডস অর্থ হলো মালপত্র, তাই এটা কি হয়ে গেল? নাউন। সেজন্য এখানে একটা ট্রিক্স খাতায় নোট করে ফেলো, লিখে রাখো যে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল নাম্বার হয় না। ওকে, আমরা অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা একটু দেখে নিই। দেখো, an adjective is a word which tells about quality, quantity, position, condition, number of a noun or pronoun. অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে কি? নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা যেটা দিয়ে প্রকাশ করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, খাতায় লিখে ফেলো। ওকে, এখন আমরা শিখব অ্যাডজেক্টিভের অবস্থান, অর্থাৎ পজিশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে বসে আগেই শুনে রাখো যে অ্যাডজেক্টিভ সব সময় দুই ভাবে বসতে পারে। অ্যাডজেক্টিভ বসতে পারে দুই ভাবে। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমরা কতগুলো নাউন বা প্রোনাউন যদি পাশাপাশি বসে, সব সময় মনে রাখবা যে শুধু শেষেরটা কি হবে? শেষেরটা হবে নাউন, আর যখন আমাদের শেষেরটা নাউন হবে এর আগের ওয়ার্ডগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখছি। দেখো, বোর্ডে এখানে লিখেছি আমি হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়, হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়। এখন সবাই বলতে পারবে এখানে অ্যাডজেক্টিভ কোনটা। দেখো, অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রিলিয়ান্ট, তাই না? তাহলে এটা কি? কিন্তু আমি যদি ওইভাবে দেখি, ওই দৃষ্টিতে নাউনের দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে বয় নাউন, ব্রিলিয়ান্ট কিন্তু নাউন। তাহলে ব্রিলিয়ান্ট কিভাবে অ্যাডজেক্টিভ হলো? এখানে একটা মনে রাখার শেখার বিষয় আছে যে কতিপয় নাউন বা প্রোনাউন যদি পাশাপাশি বসে তখন সবসময় মনে রাখবে শেষেরটা শুধু নাউন হবে, আর এর আগেরগুলো কি হয়ে যাবে? আগেরগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আমি লিখলাম ঢাকা
না? কিন্তু এখানে আমাদের রুলস, আমাদের যেটা মনে রাখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে, এটা খাতায় লিখো তোমরা, যে কতিপয় নাউন বা প্রোনাউন যদি পাশাপাশি বসে তাহলে সর্বশেষটা শুধু নাউন হবে, সর্বশেষ ওয়ার্ডটা শুধু নাউন হবে, আর এর আগের ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এর আগে যদি হাজারটা ওয়ার্ড থাকে সেটা কি হয়ে যাবে, এই নাউনগুলো সব হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই যে ইউজটা বললাম, এই যে পজিশনটা, এই পজিশনের একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যদি নাউনকে পাশে নিয়ে বসে, অ্যাডজেক্টিভ যদি নাউনকে পাশে নিয়ে বসে তাহলে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ। ওকে, এরপরে দেখো দ্বিতীয় সেন্টেন্স, এখানে আমি লিখেছি হি ইজ ব্রিলিয়ান্ট, শেষ। এই ব্রিলিয়ান্টের পরে আর কিছু নাই, তো তখন এই ব্রিলিয়ান্ট হবে কি, অ্যাডজেক্টিভ। এই ব্রিলিয়ান্ট হবে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভটা মডিফাই করেছে নাউনকে, আর এখানে অ্যাডজেক্টিভ একাই বসছে, অ্যাডজেক্টিভের পাশে কিছু নাই। এখানে সে কি করেছে, মডিফাই করেছে তোমার সাবজেক্ট অথবা প্রোনাউনকে, সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন। এখানে আছে হি, কারণ আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। তো এখানে তাহলে অ্যাডজেক্টিভ কয় ভাবে বসতে পারে, অবস্থান করতে পারে দুই ভাবে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে যার পাশে কি থাকবে, নাউন থাকবে, আর প্রেডিকেটিভ মানে তার পাশে আর কিছুই থাকবে না, সে মডিফাই করবে নাউন অথবা প্রোনাউনকে, অর্থাৎ আগে তোমার সাবজেক্ট যেটা আছে তাকে। ওকে, এখন আমরা তোমাদের সিলেবাসের মেইন টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সাধারণত 4 প্রকার, ঠিক আছে? আমরা এর আরো বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে, ষষ্ঠ শ্রেণীর জন্য এত কিছু দরকার নাই। আমরা মেইনলি এখন এই 4 প্রকার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, লিখো যে অ্যাডজেক্টিভ সাধারণত 4 প্রকার। তো প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি, দেখো, হাবিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হাবিব একজন মেধাবী ছাত্র। এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কি, নাউনের একটা গুণ প্রকাশ করছি, বৈশিষ্ট্য, ভালো মন্দ, এগুলা কি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো তাহলে এই অ্যাডজেক্টিভ, এই ক্লাসিফিকেশনটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ তোমরা এখানে ছোট্ট করে লিখে নিতে পারো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হলো কি, দোষ গুণ। আমাদের হচ্ছে বুঝতে হবে, আমরা কিন্তু ডেফিনেশন পরীক্ষায় আসবেও না, লিখতেও হবে না। কিন্তু তুমি যদি না বুঝো যে কোনটা কি, সেন্টেন্স ওয়ার্ড দেখে বুঝে নিতে হবে যে এটা তোমার কোন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার কাজ, বা এখানে কোথায় আমার কিভাবে বসাতে হবে। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হলো যেটা, যে নাউন বা প্রোনাউনের কি বোঝায়, দোষ গুণ অর্থাৎ বৈশিষ্ট্য। কোয়ালিটি মানে তেমনিও জানি, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে প্রথমটা আমরা শিখে যাচ্ছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যদি জিজ্ঞেস করা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি, তুমি বলবে যে এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ অথবা গুণকে যেটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর নাম্বার 2-তে আসি, দেখো, হাবিব হ্যাজ সাম মানি। এটা মানে কি, হাবিবের কিছু টাকা আছে। কত টাকা আছে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই, বলছে হাবিবের কিছু টাকা আছে। অর্থাৎ এখানে আমরা কি বুঝে ফেলছি, যেটা হচ্ছে পরিমাণ। তো পরিমাণ মানে কি, কোয়ান্টিটি না? তাহলে তোমার এটা কি হবে, এই ক্লাসিফিকেশনটার নাম হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তোমরা এখানে ছোট্ট করে লিখে নাও যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে কি, পরিমাণ। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দিয়ে তোমার পরিমাণ বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেটা দিয়ে অবস্থা বোঝাবে, বৈশিষ্ট্য বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর নাম্বার 3-তে আসো, 3 নাম্বার সেন্টেন্সটা, হাবিব হ্যাজ 5 বুকস। এখানে একদম আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে যে হাবিবের 5টা বই আছে। আগের সেন্টেন্সটাতে আমরা পরিমাণ, সাম মানি মানে বুঝতে পারছি না যে কত টাকা, 1000ও হতে পারে, 10ও হতে পারে, 20ও হতে পারে। আর এখানে তোমাকে নির্দিষ্ট করে দিয়েছে সেটা হচ্ছে হাবিব হ্যাজ 5 বুকস, অর্থাৎ এটা কি, সংখ্যা। তাহলে কি, যেটা দিয়ে তোমার যে অ্যাডজেক্টিভ দিয়ে তোমার সংখ্যা প্রকাশ করবে সেটা হচ্ছে, তার নাম হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অর্থাৎ এখানে লিখে নাও ছোট্ট করে, এটা হচ্ছে সংখ্যা। যে অ্যাডজেক্টিভ
দিয়ে সংখ্যা বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপর 4 নাম্বার সেন্টেন্সটা দেখো, মাই ভিলেজ ইজ বিউটিফুল। আমরা আগেই বলেছিলাম, আমরা পজিশন আলোচনা করার সময় বলেছি যে কতিপয় নাউন যদি একসাথে বসে তাহলে শেষেরটা হবে কি নাউন আর আগেরটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মনে আছে? এই দেখো এখানে মাই ভিলেজ ইজ বিউটিফুল, এখানে ভিলেজ কি নাউন, ভিলেজ হচ্ছে নাউন, তার মানে কি ভিলেজের আগে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে, সেটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে মাই আমাদের হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো দেখো এখানে মাই মানে কি, মাইটা প্রোনাউন না, প্রোনাউনের সাথে কিসের মিল আছে, মায়ের মিল আছে। এই মাইটা কোথা থেকে আসছে, প্রোনাউন থেকে, তার জন্য এটার নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, অর্থাৎ যে প্রোনাউনটা যে প্রোনাউনটা প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভ সূচিত হয় বা যে প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ গঠিত হয় সেই অ্যাডজেক্টিভের নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা একটু ক্লাসটা রিভিউ করি। আমরা আজকে শিখলাম অ্যাডজেক্টিভ কি, পজিশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পার্থক্যটা কি, আমরা কিভাবে অ্যাডজেক্টিভ চিনব, অ্যাডভার্বের সাথে কিভাবে এটাকে আলাদা করব। তারপর সর্বশেষ হচ্ছে আমাদের মূল টপিক যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন কত প্রকার, সেখানে পেয়ে গেলাম যেটা হচ্ছে 4 প্রকার, কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার আর প্রোনোমিনাল। এরপরেও বিস্তারিত যদি আরও কিছু দেখতে চাও, তোমাদের যে পাঠ্য বই অ্যাডভান্স সেখানে পেজ 43তে দেখবা যে অ্যাডজেক্টিভ আছে ওখানে। আর ক্লাসটা যেহেতু রেকর্ডেড, তোমার যদি এখন আমার কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে বা লেখাটা বুঝতে সমস্যা হচ্ছে তাহলে বারবার টেনে টেনে দেখলেই বুঝে যাবা। এরপরে কোনো প্রবলেম থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমি আবার বুঝিয়ে দেব। ওকে, তারপর আজকের জন্য আপাতত ক্লাস শেষ করতে যাচ্ছি। এখন কি করবে, পড়ালেখা তো অনেক হয়েছে, এবার যে আবার হাত ধুয়ে ফেলবা, আর এই খাতায় যেটা লিখেছো সেটা আবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে ক্লাসে বারবার করে। শুধু এই ক্লাসের সময়টুকু একবার দেখার পরে এরপর আর বেশি সময় লাগে না। তারপর যদি তুমি বাসায় যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো আর বাসায় যদি 5 মিনিটও দেখো, আমার মনে হয় যে তোমার আর বুঝতে সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থাকো, সবাইকে ভালো রাখো, দেখা হবে আবার।